তো স্বাভাবিক কোনো দ্বিধা ছাড়া আবারও বলে, ভালোবাসি তোকে আমি। প্রাণপ্রিয়ার দৃষ্টি এলোমেলো করে অন্যদিকে ঘুরে তাকায়। অবিশ্বাস্য কথায় অদ্ভুত অনুভূতি তার। ইভান হাঁ করে শ্বাস ফেলে। জানি এখন তুই কি বলবি, তবুও ভালোবাসি। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আবারও খুলে। কিছুদিন আগে আমি তোকে বুঝিয়েছি আমাদের বন্ধুত্ব। টিকে রাখার জন্য দূরত্ব বজায় রাখতে হবে, এটা তোর সিদ্ধান্ত। প্রাণপ্রিয়া ইভানের শান্ত মুখের দিকে তাকায়। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। 16 বছর বয়সে যে মেয়েকে দেখে প্রথম আমার অনুভূতি জেগেছিল, তাকে আমি ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই, এটা আমার সিদ্ধান্ত। কি অদ্ভুত কথা বলছিস এসব ইভান। আমি তোকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। আর হঠাৎ ইভান দৃষ্টি নত করে মাথা নাড়ায়। তাহলে জেনে কেন? এত কিছু ভেবে ভালোবাসা হয় না প্রিয়া, শুধু হয়ে যায়। এখন যাই হোক, আমি তোকে ভালোবাসি। আমি আমার এত বছরের মনে লুকিয়ে রাখা অনুভূতি জানিয়েছি। আর কেন আমাদের বন্ধুত্ব সম্পর্কে তুই দূরত্ব বজায় থাকতে চাস, এর কারণ আমি জানি। আর সবকিছু সমাধান হিসেবে বিয়ে করতে চাই তোকে আমি। জানি। প্রাণপ্রিয়ার বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। তুই পাগল হয়ে গিয়েছিস ইভান। হয়তো। এমন কিছু আমাদের সম্পর্ক ওলটপালট হয়ে যাবে। আমি অবশ্যই বন্ধু হিসেবে তোকে ভালোবাসি, কিন্তু তুই যে ভালোবাসা বিয়ের কথা বলছিস, আমি অনেক দুঃখিত। ভারী বৃষ্টির শব্দের সাথে ইভানের মন ভাঙা শব্দ মিলে একাকার। কখনো আর এসব বলবি না, এগুলো আমাদের মধ্যে সম্ভব নয়। প্রাণপ্রিয়া তার প্রস্তাবে দৃঢ় প্রত্যাখ্যানের উপর জোর দিয়ে বন্ধুত্বপূর্ণ সুরে বলে। ইভান মন ভাঙা নিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে চোখ তুলে প্রাণপ্রিয়ার কুচকানো মুখটার দিকে তাকায়। আমি জানতাম তুই প্রত্যাখ্যান করবি, তবুও বলেছি, মেনেও নিলাম। কিন্তু আজকের জন্য আমিও আবারও বলবো, একদমই না। প্রাণপ্রিয়া অবাক হয়, তার কাছে আজ ইভানকে অচেনা লাগছে। ইভান ঠোঁটের কোণে হাসি চওড়া করে প্রাণপ্রিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, যেন সে আমি গিভ আপ করবো না। প্রতিদিন একই কথা বলবো। মানুষের মন পরিবর্তন হতে বাধ্য। আর এখানে প্লাস পয়েন্ট হলো তুই আমাকে ইগনোর করতে পারবি না। শিশু। প্রাণপ্রিয়া মুখে কিছুটা বিরক্ত ফুটে ওঠে। 3 দিন বেঁধে মাথায় এগুলোই পাঠিয়েছিস তুই? ইভান হাসে। না, দূরত্ব বজায় না রাখার সমাধান বের করেছি। সবসময় একসাথে থাকার জন্য, আমাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য এটাই বেস্ট। তোর কথায় আমি অস্বস্তি অনুভব করছি ইভান। তোর থেকে এইসব আশা করি না আমি। বন্ধুত্বের সম্পর্কে কখনোই ভালোবাসা। আমার দিক থেকে শুধু তুই বন্ধু হয়ে থাকিস, কিন্তু সারা জীবন। প্রাণপ্রিয়া হা করে শ্বাস ফেলে। তোর মাথা খারাপ হয়ে গেছে। প্রিয়া মা। দুজনে কথা বলার মাঝে হঠাৎ কারো গম্ভীর কণ্ঠ। ছাতা ভেতর থেকে ইভান প্রাণপ্রিয়া একসাথে পেছনে তাকায়। মাথার উপর কালো ছাতা ধরে গম্ভীর মুখে রহমান দাঁড়িয়ে আছে। ইভানের হাত এখনো প্রাণপ্রিয়ার মাথায়। রহমান সেদিকে এক নজর দেখে অতঃপর ভারী কণ্ঠে প্রাণপ্রিয়াকে তার সাথে আসার কথা বলে সামনে আশ্রমের পথে হাঁটা ধরেন। যা তা। প্রাণপ্রিয়া আঙ্কেলের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে ইভানের দিকে তাকায়। দুজনের চোখে চোখ মেলে। ইভান তার মাথার উপর থেকে হাতটা সরিয়ে বাজারের ব্যাগ এগিয়ে দেয়। আবার দেখা হবে। প্রাণপ্রিয়া ঠোঁট চেপে দৃষ্টি নত করে ব্যাগ হাতে নেয়। ইভান ছাতার ভেতর থেকে বের হয়ে যায়, সাথে সাথে ভারী বৃষ্টি তাকে ভেজাতে শুরু করে। প্রাণপ্রিয়া আর একটা কথা বলে না, ঘুরে সোজা হাঁটা ধরে। পাগল ছাগল ছেলের মাথা খারাপ হয়ে গেছে, এটা বুঝতে তার বাকি নেই। এখন বৃষ্টির জলে ভিজে যদি ঠিক হয়। ইভান পকেটে হাত গুজে দীর্ঘশ্বাস ফেলে। দৃষ্টি প্রাণপ্রিয়ার যাওয়ার দিকে নিবদ্ধ। তার প্রত্যাখ্যান মন ভেঙে গেলেও সে জানত এমনটাই হবে। কিন্তু সেও নাছোড়বান্দা মন বদলিয়ে ছাড়বে পরদিন। সকাল থেকে আবরার ম্যানশনে গেস্টদের গিজগিজ। হুমায়ুন আবরারের একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা। বাসার সবকিছুর আয়োজন বিলাসবহুল। গেস্টের দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। আর বাড়ির চারিপাশে ডেকোরেশন দেখার মতো। তবে আপাতত বাড়ির সকল গার্ডেনে গেস্টের সাথে আলাপ করতে ব্যস্ত। অবশেষে আমাদের মধ্যে বিয়ের সম্পর্ক হতে চলেছে মিস্টার চৌধুরী। হুমায়ুন স্বচ্ছ হাসি নিয়ে বললেন। সামনে দাঁড়ানো আদনান চৌধুরী হেসে মাথা নাড়ান। এরই তো অপেক্ষা ছিল মিস্টার আবরার। এঙ্গেজমেন্টের সাথে সাথে আমাদের ডিলটাও ফাইন হয়ে যাবে। হুমায়ুন দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। অবশ্যই। একসাথে ব্যবসায় লাভবান হওয়ার সাথে ছেলে মেয়েদের জীবন জুড়ে যাচ্ছে। নতুন সম্পর্ক তৈরি হচ্ছে দ্বিগুণ লাভবান। গার্ডেনের একপাশে সারা তার কাজিনদের সাথে দাঁড়িয়ে আছে। পরনে তার হোয়াইট কালার গর্জিয়াস জর্জেট শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, মুখে ভারী মেকআপ, পিঠ পর্যন্ত চুলগুলো কার্ল করে কাঁধের একপাশে রাখা। সবকিছু মিলিয়ে তাকে নজর কাড়ার মতো সুন্দর লাগছে। তার থেকে কিছু দূরে অ্যাশ কালার কোট প্যান্ট পরা দামিয়ান।
সারার ভাই রিয়ান তার সাথে কথা বলছে বোনের এঙ্গেজমেন্টের জন্য। কিছুদিন আগে আমেরিকা থেকে এসেছে সে। সারা কাজিনদের সাথে কথা বলার মাঝে দামিয়ানের দিকে তাকায়। আজ তাকে সব সময় থেকেও বেশি সুন্দর লাগছে, তবে সুদর্শন পুরুষকে সে ভালোবাসে না। কিছু নেই তার মনে, শুধু জীবনে ঠিক করে রাখা তার সাথে থাকতে হবে, কারণ সে বাকি মেয়েদের থেকে বেস্ট, সবকিছু পাওয়ার যোগ্য। সারা ভেবে দীর্ঘশ্বাস ফেলে, পা বাড়ায় সে। হিল জুতো পরে দাঁড়িয়ে থাকতে পারছে না, বসা প্রয়োজন। আহনাফ হাতে কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে একা একা গার্ডেনে হাঁটছিল, কিন্তু সারাকে একা চোখে পড়তেই ঠোঁটে হাসি টেনে এগিয়ে যায়। হেই বিউটিফুল। সারা হাঁটার মাঝে থেমে দাঁড়ায় সামনে। আহনাফ দাঁড়িয়ে। তুমি? আহনাফ অপলক দৃষ্টিতে সারাকে দেখে। তার পছন্দের মেয়ে, তার বড় ভাইয়ের হবু স্ত্রী হবে আজ। সামাজিকভাবে হতাশা। এগেন কংগ্রেচুলেশন। সারা কিঞ্চিত হাসে, থ্যাংক ইউ। আহনাফ সারাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেদিন বলা গোলাপ রঙের ড্রেস না পরলেও সাদা। ব্রো, এর দেওয়া গিফট তাই না? মানিয়েছে তোমাকে। সারা কপাল গুটিয়ে কিছুটা হাসে। গিফট? তোমার জন্য ব্রো হোয়াইট কালার ড্রেস কিনেছিল আমার সামনে যেদিন আমরা তিনজন শপিংয়ে গিয়েছিলাম। এটা সেই ড্রেস তাই না? আহনাফের কথা শুনে সারার মুখ থেকে আস্তে আস্তে হাসিটা গায়েব হয়ে যায়, কারণ দামিয়ান তো তাকে কোনো গিফট দেয়নি। এদিকে আহনাফ সারার মুখ থেকে হাসি গায়েব হতে দেখে সে বুঝতে পারে তার ভাই যে সারাকে গিফট দেয়নি। দুজন দুজনের ভাবনা একসাথে ঘাড় ঘুরিয়ে পাশে কিছু দূরে দাঁড়িয়ে থাকা দামিয়ানকে দেখে, যে ঠোঁটের কোণে হাসি নিয়ে রিয়ানের সাথে কথা বলতে, সাথে হুমায়ুন আর মিস্টার চৌধুরীও দাঁড়িয়ে। স্বাভাবিকভাবে বোঝা মুশকিল তার মধ্যে কি চলছে। আহনাফের কপালে ভাঁজ পড়ে, তার মস্তিষ্কে কামড়ের দাগের ব্যাপারটাও আছে, এখন আবার ড্রেস। তার ভাই কি কোনোভাবে সারা থাকতে অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট? আশ্রমের মালিকের ছেলের এঙ্গেজমেন্টের জন্য ভালো ভালো খাবার আশ্রমে পাঠানো হচ্ছে। বাচ্চারা খাবার দেখে বেশ খুশি, আজ যেন তাদের ঈদের আনন্দ। তাদের খুশি দেখে রহমানও খুশি মনে বসার ঘরে মেঝেতে মাদুর বিছিয়ে সবাইকে একসাথে খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন। সাথে প্রাণপ্রিয়াও তাকে সাহায্য করছে। তৎক্ষণাৎ সদর দরজা দিয়ে আগমন ঘটে মিসেস সেলিনার। সবাই কেমন আছো? হঠাৎ চেনা পরিচিত এক কণ্ঠস্বর খাবার নিয়ে ব্যস্ত থাকা সবার কানে যেতে ঝড়ের গতিতে একসাথে সদর দরজার দিকে ঘুরে তাকায়। কালো বোরখা পরিত সেলিনা মাঝারি আকারের ব্যাগ মেঝেতে রাখে, স্বচ্ছ হাসি মুখ নিয়ে। বললে না তো কেমন? তার বাকি কথা শেষ করার আগে সবার একত্রে চিৎকার, আন্টি! খাবার দাবার রেখে তারা সেলিনার কাছে একচোট। রহমান হো হো করে হেসে ওঠেন এদের কাণ্ড দেখে। সেলিনার খুশিতে চোখ ঝাপসা হয়ে যায়, সবাই তাকে এক এক করে জড়িয়ে ধরে। অতঃপর সর্বশেষ প্রাণপ্রিয়া। মিস করেছি তোমায় আন্টি। আমিও মিস করেছি তোমাদের সবাইকে। প্রাণপ্রিয়া হালকা নাক টানে, মনের ভেতরে চেপে রাখা বাজে ঘটনা আর 4 দিন পর আন্টির দেখা দুটো মিলে একটু বেশি আবেগপূর্ণ হয়ে যায়। সময় অনেকটা হাসি খুশি আনন্দ আর দুঃখ মিলে পার হয়ে যায় আশ্রমে। অন্যদিকে আবরার ম্যানশনে জাঁকজমক এঙ্গেজমেন্টের পার্টি আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। ধরণীতে অন্ধকার নামার সাথে সাথে চোখের পলকে যেন আনন্দ উল্লাসে দিন পার হচ্ছে। তবে এখন সবার দৃষ্টি দামিয়ান আর সারার একে অপরের রিং পরানোর দিকে। সারা নিজের হাতের ডায়মন্ড রিংয়ের দিকে এক নজর তাকিয়ে সামনে মিসেস চৌধুরীর দিকে তাকায়, যিনি হাসি মুখে হাততালি দিচ্ছেন, পাশে বাকিরাও। সারা ঠোঁটে হাসি টেনে গোলাপের পাপড়ির উপর রাখা রিং বক্স থেকে ডায়মন্ডের আংটিটা নিয়ে নিজেও দামিয়ানের আঙ্গুলে পরিয়ে দেয়। তৎক্ষণাৎ সাথে সাথে আকাশে রং বেরঙের আতশবাজি ফোটানো শুরু করে। দামিয়ান হাত ঘড়ির দিকে দেখে, খুব অল্প সময়ে বের হতে হবে তার। গেস্টদের মাঝে দাঁড়ানো ক্যাথরিন আর রাত্রি যাওয়ার জন্য একদম রেডি। হুমায়ুন আর হাবিব তাদের দেখে খুশির মুহূর্তেও দীর্ঘশ্বাস ফেললেন। বাচ্চাদের সাথে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে প্রাণপ্রিয়া। কিছুক্ষণ পরপর আতশবাজির অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। বাচ্চারা দেখে একজন একজনের মুখের সৌন্দর্য নিয়ে নানান কথা। তবে প্রাণপ্রিয়ার এসব বাজে লোকটার কথা আরো বেশি মনে করিয়ে দিচ্ছে সেই কিছুদিন আগের পার্টিতে লোকটা নিষ্ঠুর পাগলদের মতো কথাবার্তা। এরপর জঙ্গলে দ্রুত চোখ বন্ধ করে নেয় সে। উফ, ওই পাগল বাজে লোকটাকে নিয়ে কেন এত ভাবছে? যা হয়েছে সব ভুলে যেতে চায় সে। অন্যদিকে ঘুরে চোখের উপর এক হাত রাখে। গতকাল ইভানের অবিশ্বাস্য অনুভূতি প্রকাশও ভুলে বসেছে সে। তাহলে এই লোক কেন তার মস্তিষ্ক জুড়ে, যার প্রতি তার তীব্র ঘৃণা। আবরার মেনশনের গেট দিয়ে কালো রঙের গাড়ি বের হয়। সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় ক্যাথরিন আর দামিয়ান। গাড়ির পেছনের সিটে তারা বসা, সামনে ড্রাইভার রাত্রি। দামিয়ানের দৃষ্টি বাহিরের দিকে, মুখে গম্ভীরতার ছাপ। ক্যাথরিন ছেলের কাঁধে হাত রাখেন। Please don't say anything to Mikhail. Keep it cool head. I will refund every deal you have. দামিয়ান তার মমের কথা একটু হাসে। I don't have to give back because I like to take away. বলেই দামিয়ান আশ্রমের পথে যাওয়ার রাস্তার দিকে তাকায়, যা গাড়ি দ্রুত গতিতে ক্রস করে। ভারী বর্ষণের পর যখন কালো মেঘগুলো আকাশ থেকে সরে যায়, তখন এক নতুন স্বচ্ছ পরিবেশের দেখা মিলে।
তেমন প্রাণপ্রিয়ার জীবন থেকে হঠাৎ আসা কালো মেঘ সরে আবারও তার হাসি খুশি থাকা প্রাণোচ্ছল দিন শুরু হয়। সেই এঙ্গেজমেন্টের পার্টি রাতের পর থেকে এরপর দেখতে দেখতে কিভাবে যেন 3টা মাস কেটে যায়। কি অদ্ভুত সময় কত দ্রুত চলে যায়, তাই না? কেটে যাওয়া 3 মাসের মধ্যে প্রাণপ্রিয়া তার এইচএসসি এক্সাম শেষ করে প্রাইমারি স্কুলে ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছে, যেটা সে আগে থেকেই ঠিক করে রেখেছিল। এখন সে একজন স্কুল শিক্ষিকা। তার স্বাভাবিক দিনগুলি এখন অন্যরকম সুন্দর। আশ্রম স্কুল দুটো মিলিয়ে তার জীবনে সুখের নতুন অংশ, তবে সুখের মধ্যে একটু হতাশা, একটু বিরক্ত যুক্ত রয়েছে, যার কারণে আজকাল তার নিয়ম করে একবেলা কপাল চাপড়াতে হয়। ব্যাপারটা হাস্যকর না? অবশ্যই হাস্যকর। প্রাণপ্রিয় মাঝে মাঝে একা একা হাসে, বিরক্তি হতাশ হলেও। আচ্ছা, এর কারণটা বলি কেন, মনে আছে না? ইভানের অনুভূতি প্রকাশে সে বলেছিল, আবারও বলবে, প্রতিদিনই বলবে। বিগত 3 মাসে সে তার নিজের একই কথায় স্থির এবং এখনো। এবার চলুন গল্পের ভেতরে প্রবেশ করা যাক। পূর্বাঞ্চল প্রাইমারি স্কুল প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। কিছু বড় বড় গাছ আর চারিপাশে ফুল গাছ ঘেরা দোতলা বিশিষ্ট স্কুলটিতে বাচ্চাদের সাথে প্রাণপ্রিয়ার দিনের অর্ধেক সময় এখন পার হয়। আপাতত সে 3য় শ্রেণীর ক্লাসে ড্রয়িং ক্লাস নিচ্ছে। রং বেরঙের চক দিয়ে বোর্ডে পশু পাখির ছবি আর্ট করে বাচ্চাদের শেখাচ্ছে। বাচ্চারাও খুবই খুশি মনে শিখছে। প্রিয় ম্যাডামের ক্লাস বলে কথা। যাই হোক, ক্লাস শেষ হয়, ছুটির ঘন্টা বেজে উঠতে প্রাণপ্রিয়া বাচ্চাদের সাথে মিলে বিদায়ের একটা কবিতা বলে হাসি মুখে ক্লাস থেকে বের হয়ে যায়। অতঃপর টিচার্স রুমে বাকি শিক্ষকদের সাথে প্রেজেন্ট খাতা আর কিছু নিজের আর্ট করার সরঞ্জাম রেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলে দুলে হাঁটতে হাঁটতে স্কুলের গেট দিয়ে বের হয়। মাথার উপর উত্তপ্ত সূর্যের তীব্র তাপের কারণে শরীরে ক্লান্তি ভাব দেখা দিচ্ছে তার। বাসায় গিয়ে ঠান্ডা পানির শান্তি একটা সাবান নিলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। নিজ ভাবনায় হাসি মুখে হা করে শ্বাস ফেলে আশ্রমের পথে হাঁটা ধরে। তৎক্ষণাৎ মোবাইল টুং করে নোটিফিকেশন আসার শব্দ। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিজের কপালে নিজে একটা চাপড় মারে। অতঃপর ব্যাগ থেকে নিজের ফোন বের করে দেখে স্ক্রিনে জল জল করছে কিছু গানের লাইন। তোর ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরথর, তোমার নানান বাহানায় আমারে জায়গাটা কোথায়, আমি কি এক করে থাকি, ছিল কত কথা বাকি, তোমার গোপন সবই রয় আমার আপন মনে। বাকি লাইনগুলো প্রাণপ্রিয়ার পড়ে না। দাঁতে দাঁত চেপে সরু চোখে মেসেজ পাঠানোর মালিককে আশেপাশে খোঁজা শুরু করে। ব্যস্ত রাস্তায় মানুষ চলাচল, সামনে কিছু মুদির দোকান আর পাশে একটা ভাজা পোড়ার হোটেল, যেখানে দাঁড়িয়ে মনের আনন্দে সমুচা খাচ্ছে ইভান। প্রাণপ্রিয়া ফসফস করে উঠে, একে তো এ মামা, আরো 3-4টা সমুচা দিন তো। কানে ইয়ারফোন গুজানো ইভান সমুচা নিয়ে ব্যস্ত। তবে আকস্মিক পিঠে জোরদার একটা কিল পড়তেই তার মুখ দিয়ে শব্দ বের হয়, তবে চমকায় না। যেন সে জানতো এখন কিল খাবে, আর প্রতিদিনকার অভ্যাসও। ইভান পিছের দিকে ঘুরে তাকায়। কিরে ভাই, কিল দিতে দিতে তো পিঠ টাড়া বানিয়ে ফেলবি। প্রাণপ্রিয়ার বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, একদম চুপ। তোর মাথা থেকে ভালোবাসা ভূত কবে যাবে এটা বলতো? স্কুলে জয়েন করার পর থেকেই তোকে আমি প্রতিদিন এই জায়গায় দেখি। তোর কি বিরক্ত লাগে না এখানে দাঁড়িয়ে থাকতে? আর মেসেজের কথা তো নাই বললাম। আজকাল মনে হচ্ছে তুই আমার বন্ধু কম, বেহায়া প্রেমিক বেশি। ইভান প্রাণপ্রিয়ার কথায় কপাল কুঁচকে ফেলে, কিন্তু কিছু বলে না। নিজের মতো তার দিকে দৃষ্টি রেখে প্যাকেট থেকে সমুচা বের করে তাতে কামড় বসায়। প্রাণপ্রিয়া হতাশার শ্বাস ফেলে। তার কিছু না বলার মানে এসে এমনটাই করবে। প্রাণপ্রিয়া মাথা নত করে দুদিকে নাড়ায়। ইভান তার খাওয়া শেষ করে দুহাত ঝেড়ে দোকানওয়ালাকে টাকা দিয়ে সামনের দিকে হাঁটা ধরে, সাথে প্রাণপ্রিয়া তার পিছে পিছে। বিগত 3 মাস ধরে এমনটাই চলছে। প্রাণপ্রিয়ার দূরত্ব বজায় রেখে বন্ধুত্ব রাখার কথাটা ইভানের অনুভূতির একগুয়ে হওয়ার নিচে চাপা পড়ে গেছে। কোনোভাবেই তাকে বোঝাতে পারছে না। দুজন হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। ইভান পকেটে হাত গুজে শীষ বাজাচ্ছে, পিছে প্রাণপ্রিয়া হতাশায় মাথা নিচু করে হাঁটছে। তবে হঠাৎ ইভান থেমে যেতে বেখিয়ালি ইভানের শক্তপোক্ত পিঠে বাড়ি খায়। ইভান ঠোঁট কামড়ে হেসে ওঠে। প্রাণপ্রিয়া নাক মুখ কুচকে কপাল ঘষতে ঘষতে বলে, তোর মাথা পুরোই গেছে ইভান, আঙ্কেলকে বলে দয়া করে ডক্টর দেখা। ইভান ঠোঁটে হাসি নিয়ে প্রাণপ্রিয়ার দিকে ঘুরে তাকায়। আর আমার মাথা পুরোই যাওয়ার জন্য কে দায়ী? প্রাণপ্রিয়া কপাল থেকে হাত সরায়। তুই নিজেই এখন সর সামনে থেকে, বলে প্রাণপ্রিয়া ধূপধাপ পা ফেলে হাঁটা শুরু করে। পেছন থেকে ইভান উঁচু কণ্ঠে বলে ওঠে, আচ্ছা আমি নিজেই মানলাম, কিন্তু ঠিক করার জন্য ডাক্তার না, তোকে লাগবে। ইভান এমন কথা চেঁচিয়ে বলার কারণে রাস্তার মানুষ প্রাণপ্রিয়ার দিকে তাকিয়ে। প্রাণপ্রিয়া আশেপাশে চোখ বুলায়। এই ছেলের তো পায়ের গতি বাড়িয়ে দেয় সে। তবে অবাক করার বিষয়ে মুখে তার বিরক্তি ভাব কেটে ঠোঁটের কোণে মিটিমিটি হাসি ফুটে ওঠে, যেটা ইভানের চোখের আড়ালে। তবে এর মানে তারও মনে ইভানের জন্য অনুভূতি তৈরি হচ্ছে এমন কিছু না। তার কাছে ইভান সবসময় শুধু বন্ধু ছিল,
এখনো, তবে তার বেহা প্রেমিক পুরুষ রূপ এটা বেশ হাস্যকর। প্রাণপ্রিয়া ঠোঁটে হাসি চওড়া করে দুদিকে মাথা নাড়ায়, পায়ের গতি বাড়ানো থেকে কিছুটা দৌড়িয়ে দৌড়িয়ে হাঁটতে থাকে। এতে তার কোমর অব্দি হালকা আঁকাবাঁকা চুল আর পরনের চুড়িদার হাওয়ায় হেলে দুলে উড়ে। পিছনে ইভান প্রাণপ্রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে এক হাত দিয়ে মাথা চুলকায়। দিনগুলি এভাবেই যাচ্ছে মাসখানেক ধরে। হাসি খুশি খুনসুটিতে জীবনে কালো মেঘ সরে যাওয়ার সাথে বাজে অপমানজনক স্মৃতিগুলোকে জোর করে সত্যি প্রাণপ্রিয়া ভুলিয়ে বসেছে। কিন্তু আগে বলেছিলাম ভালো কোনো কিছু, সেটা সময় হোক না কেন, বেশি দিনের জন্য নয়। তাহলে কি হবে অনাথ প্রাণপ্রিয়া মেয়েটার জীবনে? নিয়তিতে কি আছে তার? অন্যদিকে কেটে যাওয়া 3 মাসে আবরার ম্যানশনে সারার আগের থেকেও বেশি আজকাল থাকা হয়, এমনটা হুমায়ুনের আদেশে, যার কারণে পরিবারের অনেক কিছুতেই সারার গুরুত্বপূর্ণ বিয়ের আগে বেড়ে গেছে। আর গত 1 মাস ধরে হুমায়ুনের ব্যবসায়িক দিকটাও তার পড়াশোনার পাশাপাশি তাকে শেখানো হচ্ছে। হুমায়ুনের ইচ্ছা তার ছেলে তার ব্যবসায় হাত না লাগালেও ছেলের বউকে তার সবকিছু বুঝিয়ে দিবেন। আর সব মিলিয়ে সারার আবরার ম্যানশনে জায়গা বাড়ির মেয়ের থেকে কম না। কিন্তু শুধু আবরারের ব্যবসা আর পরিবারের নিজেদের হলে হবে না, সারা দামিয়ানকেও হাতে রাখতে হবে। সোফার উপর বসা সারা হাতের চায়ের কাপ নিয়ে নিজে তার মমের দিকে তাকায়। মিসেস চৌধুরী কাপে ঠোঁট ছোঁয়ান, তার মুখে বাঁকা হাসি। সারা বুঝতেই তো পারছো, এক সময় সব কিছু তোমার হবে, তবে যদি দামিয়ানকে হাতে রাখো তাহলে। মনে রাখবে এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে ছাড়া কোনো কিছুই গ্যারান্টি নেই। আর পুরুষ মানুষকে তো বুঝোই, তার মধ্যে দামিয়ান বাঙালি কালচারের মধ্যে বড় হয়নি, আগেও বলছি, মাথা রাখো। কপালে হালকা ভাঁজ পেলে মাথা নাড়ে। এটা ঠিক, দামিয়ান উগ্র কালচারে বড় হওয়া, তার সবকিছু পাওয়ার মধ্যে প্রভাব পড়তে পারে। তার মনে আছে 3 মাস আগে আহনাফের মুখ থেকে শোনা যায় হোয়াইট ড্রেসের ব্যাপারটা। সে খুব চিন্তা ভাবনা করে ভালো করে আন্দাজ করতে পেরেছিল ড্রেস অ্যাকচুয়ালি গিফটকে পেয়েছিল। সারা চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়, চোখে ভেসে ওঠে 3 মাস আগে পার্টিতে পরা প্রাণপ্রিয়ার দামি হোয়াইট কালার ওয়েস্টার্ন শাড়ি, যেটা সে ধারণা করেছিল ইভান হয়তো গিফট দিয়েছে। কিন্তু সারা হা করে শ্বাস ফেলে, নিজেকে স্বাভাবিক রেখেছে। এই ব্যাপারটায় সে এত গভীরভাবে নেয়নি বা এখনো নিচ্ছে না, কারণ দামিয়ান রাশিয়াতে চলে গেছে। সামান্য আশ্রিতা প্রাণপ্রিয়ার জন্য মনে কিছু জাগলেও এতদিন এসব আবেগ অবশ্যই নেই। তবে এটা স্পষ্ট, দামিয়ান যদি প্রাণপ্রিয়ার প্রতি আকৃষ্ট হয় সে কখনোই মানবে না, সহ্যও করবে না। এটা অসম্ভব। এমন না সে জেলাস, তার কিছু যায় আসে না দামিয়ান কি করছে না করছে। তার দরকার এই বাড়ির বউ হওয়া আর সবকিছু নিজের করা, কারণ সে যোগ্য। সেখানে ওই সামান্য অনাথ প্রাণপ্রিয়া। মস্কো শহর, রাশিয়ার রাজধানী, সেখানকার এক বিলাসবহুল প্যালেসের কাছে দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে দামিয়ান। দৃষ্টি তার বাহিরের দিকে নিবদ্ধ। রাশিয়াতে শীতকাল -ডিগ্রি হওয়ার কারণে বাইরে রাতের মতো অন্ধকার। স্যার আসবো। দরজার বাইরে থেকে নিকলাইয়ের কণ্ঠ। দামিয়ান হালকা ঘাড় ঘুরিয়ে নিকোলাই রোবটের ন্যায় ভেতরে প্রবেশ করায়। স্যার, ক্যাপ্টেন ম্যাম আজ আপনাকে ডিনারে ইনভাইট করেছেন। দামিয়ান ভ্রুকুচকে নিকোলাইয়ের দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। ম্যাম চাচ্ছেন আপনি বাংলাদেশ যাওয়ার আগে ফ্যামিলি। দামিয়ান হাত উঁচু করে থামিয়ে দেয়। আগে বলো কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা। নিকলাই মাথা নত করে, জি স্যার, সবকিছু নিখুঁতভাবে হয়েছে। দামিয়ান বাঁকা হাসে পাশের টেবিলের ওপর থেকে তার লং কোট হাতে নিয়ে বলে, তাহলে আমাদের ডিনারে না এখনই যাওয়া উচিত, গাড়ি বের করো। এন্টনভ প্যালেসের বিশাল বড় গেট দিয়ে কালো রঙের দুটো গাড়ি প্রবেশ করে। সাদা সোনালি রঙের বিলাসবহুল প্যালেসটি দামিয়ানের নানা দিমিত্রি এন্টোনভের, তবে তিনি মারা যাওয়ার পর এখন ক্যাথরিন এন্টোনভের। যাই হোক, কালো দুটি গাড়ি বিশাল গার্ডেনের রাস্তা পার হয়ে প্যালেসের সদর দরজা বরাবর গিয়ে থামে। অতঃপর দুটো গাড়ির মধ্য থেকে একটা গাড়ি থেকে দামিয়ান আর নিকোলাই বের হয়, আরেকটি থেকে 4 জন বডিগার্ড। কালো রঙের লংকট পরা দামিয়ান মুখে বাঁকা হাসি ফুটে ওঠে, সদর দরজার দিকে তাকায়। অতঃপর ধীর পায়ে প্রবেশ করে প্যালেসের ভিতরে। সাথে নিকলায়। আধুনিক বিলাসবহুল প্যালেসে ঢুকতে সুবিশাল বসার ঘরে দামিয়ানের চোখ পড়ে সোফায় বসে থাকা মিখাইলের দিকে। 60 বছরের লোকটিকে দেখলে তার বয়স অনুমান করা কঠিন। ফর্সা ধবধবা ত্বক, চুল আর মুখে চাপদারি একদম সাদা, ফিটনেস ইয়াং ছেলেদের মতো। আপাতত সে হাতে মদের গ্লাস নিয়ে খুশি মনে কিছুক্ষণ পরপর তাতে চুমুক বসাচ্ছে। খুব শান্তভাবে তার বরাবর গিয়ে পায়ের উপর পা তুলে বসে। হঠাৎ মিখাইলের সময় দামিয়ানকে দেখে মনে মনে অনেকটা চমকে ওঠে, তবে মুখে স্বাভাবিকতা বজায় রেখে বলেন, এই সময় দামিয়ান আবরার বাকি কথাগুলো আর বলতে পারে না। তার আগে যন্ত্রণাদায়ক উচ্চস্বর তার। দামিয়ান ঠোঁটে হাসি নিয়ে হালকা ঘাড় কাত করে, তার হাতে বন্দুক। মিখাইলের পা বেয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। রাস্তার কুকুরের খেতে খেতে লোভ বেড়ে গেছে, তাই এই সময় এখানে তাকে শেষবারের জন্য সাবধান করতে এলাম। মিখাইল রাগে জ্বলন্ত চোখ জঘন্য কিছু গালি দিয়ে ওঠে। দামিয়ান কিছুটা শব্দ করে হাসে। শুধু মমের জন্য তুই বেঁচে আছিস,
না হলে তোকে গায়েব করতে আমার সেকেন্ডের ব্যাপার। মিখাইল যন্ত্রণায় বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক, তুই তো তোর মমের জন্য বেঁচে আসিস, তাহলে ছোটবেলায় তোর মতো মানুষকে শয়তানকে নিশ্চিহ্ন করে দিতাম। দামিয়ানের হাসির শব্দ আরো উচ্চ হয়। তাই নাকি? সে বসা থেকে উঠে হাতে বন্দুক মিখাইলের কপাল বরাবর ধরে। আমাকে নিশ্চিহ্ন করার মতো কলিজা তোর মতো কুকুরের নেই, তাই এখনো আমি তোর সামনে তোর কপালে বন্দুক ধরে দাঁড়িয়ে দেখ। তোর আশেপাশে কেউ নেই তোকে বাঁচানোর জন্য। মিখাইল যন্ত্রণায় চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে সোফায় হেলিয়ে পড়ে। দামিয়ানের চোখ মুখ ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। সে যেন সত্যি সত্যি কপাল বরাবর শুট করা দিবে। কিছু দূরে দাঁড়ানো নিকলাই ঢোক গিলে সোর্সা মিস্টার নিখাইলকে মারলে ম্যাম। কি হচ্ছে কি এখানে? আকস্মিক ঝাঁঝালো কণ্ঠে ক্যাথরিনের। সে কিছু দরকারি কাজে বাহিরে গিয়েছিল, কিন্তু দামিয়ান মিখাইলের দিকে বন্দুক ধরে এক নজর সামনে দাঁড়ানো ক্যাথরিনকে দেখে। ক্যাথরিন দ্রুত ছুটে আসে আর এসে সোফায় রক্তাক্ত মিখাইলকে দেখে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দামিয়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করে বন্দুক সরিয়ে নেয়। কেন এমনটা করলে দামিয়ান? বলেছিলাম না তোমার প্রতিটা ডিল ফেরত নিয়ে নিব। কুকুরের লেজ কখনো সোজা হয় না মম। শাট আপ দামিয়ান, নিজের বাবা না মানো অন্তত তোমার মমের হাজবেন্ড বলে সম্মান করো। দামিয়ান উপহাস করে বলে, যে আমার জুতোর লায়ক না তাকে সম্মান, এটা হাস্যকর। যাই হোক, আজ রাত 12টায় আমার বাংলাদেশে যাওয়ার ফ্লাইট। তোমার হাজবেন্ডকে বলে দিও আমার অনুপস্থিতিতে কোনো অস্ত্র সাপ্লাইয়ের মধ্যে গরমিল করলে তাকে এবার কারোর জন্য বাঁচিয়ে রাখা হবে না। বলেই দামিয়ান চলে যাওয়ার জন্য পা বাড়ালে আবার থেমে যায়। তাকে শুট করার কারণ কি ছিল তোমার জানা উচিত। ছেলের কথায় ক্যাথরিনের কপাল কুঁচকে তার দিকে তাকায়। ইতালি থেকে অস্ত্রের জাহাজ এসেছিল, সেগুলো মিস্টার অ্যালেকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। কিন্তু তোমার হাজবেন্ড আমার কাজে আবার ঢুকে আমার কাছে বাধা হয়েছিল, তাই এই অবস্থা করেছি। ক্যাথরিন অবাক চোখে মিখাইলকে দেখে। দামিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। আর সরি, আজকে ডিনারের প্ল্যানটা আমার জন্য ক্যান্সেল হয়ে গেল। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না দামিয়ান। সোজা প্যালেস থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, তবে আচমকা একজন সার্ভেন্ট তার পাশ দিয়ে হাতে কিছু সাদা গোলাপ নিয়ে যেতে দেখে। ওয়েট। দামিয়ানের ভারী কণ্ঠ শুনে সার্ভেন্টটি মাথা নত করে দাঁড়িয়ে যায়। দামিয়ান সার্ভেন্টের হাতে সাদা গোলাপগুলোর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতঃপর হাত বাড়িয়ে একটা সাদা গোলাপ নিয়ে ফের হাঁটা ধরে আর হাঁটতে হাঁটতে বাঁকা হেসে ধীর কণ্ঠে আওড়ায়, বাগানের একটা মাত্র অসহায় সাদা গোলাপ। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আশেপাশের মানুষ প্রাণপ্রিয়ার ইভানকে নিয়ে কানাঘষা শুরু করে দিয়েছে। বাজারে গেলেই নানান কথা। আশ্রমের মেয়ে ধনী ডক্টরের ছেলের গলায় চুলে পড়া ধান্দা করছে, আরও কত কি ভাবতে পারছে না। কোথা থেকে কথা কোথায় যাচ্ছে। সেলিনা কথা সেলানোর মাঝে মিস্টার রহমানের কথা শুনে হাঁ করে শ্বাস ফেলেন। আমি প্রিয়ার সাথে এই নিয়ে কথা বলবো, কিন্তু কি বলবো? ভাইজান ছোট থেকে তার বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক কি বললেই ভাঙা যায়? কেন যে তাদের সমাজটা এমন? রহমান তাচ্ছিল্য হাসেন। সমাজের কথা কি বলবো, সমাজ হলো আরেক কালো দুনিয়া, যেখানে যার শক্তি ধনসম্পদ বেশি তারা মাথায় তুলে থাকতে পারে, আর যাদের নেই তাদের পিষে তারা নিজেদের পায়ের নিচে রাখে। সেখানে আমাদের মতো অসহায় আশ্রমের মানুষেরা অদৃশ্য থেকেও নেই, তবে সবাই এক না, এটা মানে। শেষের কথাটা রহমান হুমায়ুন আবরারকে বুঝিয়েছেন। সেলিনার চোখে মুখে বেদনা স্পষ্ট। ঠিক বলেছেন ভাইজান, আমরা আসলেই থেকেই নেই। ঠিক বলেছেন ভাইজান, আমরা আসলেই থেকেও নেই, অসহায়ত্বের নিচে মাটি চাপা। তবে ইভান, সে ভালো ছেলে। সেটা আমিও জানি সেলিনা, সে ভালো ছেলে, আমি জানি। কিন্তু আশেপাশে মানুষ এখন যা বলছে এটাতে তার ভালো খারাপ দিয়ে কিছু যায় আসে না। এখানে আমাদের প্রিয়ার চরিত্রের ওপর আঙ্গুল উঠবে, এবং ইতিমধ্যে উঠছেও। সেখানে ইভানকে কেউ কিছু বলছে না, আর বলবেও না, কারণ সে ধনী বাবার একমাত্র ছেলে, আর প্রিয়া অনাথ আশ্রমের মেয়ে। এটা আমি আগেও বলেছি। তাই আরও গভীরে না যাওয়ার থেকে এখানে থেমে যাওয়া ভালো, না হলে সমাজ আর আশ্রমের উপরমহল থেকে সমস্যা হবে, আমাদের প্রিয়ারই ভুগতে হবে। সেলিনার হাত থেমে যায়। সে মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে রহমানের দিকে চোখ তুলে তাকান। রহমান গম্ভীর মুখে উঠানের দিকে চেয়ে আছে। তার কথা যে ভুল নয় সে জানে, তাই খোদা তাআলার কাছে একটাই প্রার্থনা, মেয়ের জীবনে এমন কিছু না হোক যার কারণে তার হাসি খুশি জীবনটাই নষ্ট হয়ে যায়। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে প্রাণপ্রিয়া। স্কুল থেকে মাত্র ফিরল। শরীরে ক্লান্তি, পেটে ক্ষুধা, দুটো মিলিয়ে তার অবস্থা খারাপ। আসার আগে ইভানের সাথে ভাজা পোড়া খেয়েছে, তবুও পেটের খিদে যেন যায়নি। সদর দরজার কাছে
বসা মিস্টার রহমান প্রাণপ্রিয়াকে স্কুল থেকে ফিরতে দেখে বসা থেকে দাঁড়িয়ে যান। তার গম্ভীর মুখ শক্ত হয়ে উঠেছে। মিসেস সেলিনা রহমানের দিক থেকে চোখ সরিয়ে নিজে উঠানের দিকে তাকায়। ক্লান্ত শরীর নিয়ে প্রাণপ্রিয়া হেলে দুলে আসছে। তোমার সাথে কথা আছে প্রিয়ামা। গম্ভীর ভারী কণ্ঠ রহমানের। প্রাণপ্রিয়া হাঁটার মাঝে থেমে দাঁড়ায়। আকস্মিক আঙ্কেলের ভারী কণ্ঠ শুনে হালকা চমকে উঠেছে। বোকা বোকা মুখ বানিয়ে কয়েকবার পলক ফেলে এসে পাশে বসা আন্টিকে এক নজর দেখে বলে, জি জি আঙ্কেল, কি কথা? আবরার ম্যানশনে পরিবেশ আজ আবারও 3 মাস আগের মতো। সুবিশাল বসার ঘরে বাড়ির সকল সদস্য একসাথে। সকাল সকাল দামিয়ানের বাড়িতে আসা সবার মধ্যে খুশি ছড়িয়ে পড়েছিল। গতকাল 6 বছর পর বাংলাদেশে এসেও বেশি দিনের জন্য থাকেনি, তবে এবার কয়েক মাসের জন্য এসেছে। আমি অনেক খুশি হয়েছি দামিয়ান, তুমি এবার অনেক দিন থাকবে। ছেলের কাঁধে হাত রেখে হুমায়ুন বলে ওঠেন। তার চোখে মুখে ছেলে আসার আনন্দ স্পষ্ট। দামিয়ানের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। তার পাশে সারা দেখানো আহ্লাদে তার হাত ধরে বসে আছে। সকাল থেকে এই একই কথা কতবার বলবেন ভাইজান? হুমায়ুন ছেলের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলেন। আমার ছেলে আবারও আমার কাছে এই খুশিতে বারবার বলছি, কি করবে বলো? হাবিব মাথা নাড়ান। না, এটা ঠিক। আচ্ছা দামিয়ান, তোমার সেখানকার ব্যবসা তুমি না থাকলে সমস্যা হবে না? দামিয়ান হাবিবের দিকে তাকায়। আমি সব ব্যবস্থা করে এসেছি। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসে। চোখে ভেসে ওঠে মিখাইলের রক্তাক্ত নিস্তেজ শরীর। তাহলে অনেক ভালো, তুমিও নিশ্চিন্তে থাকতে পারবে, আমরাও। পাশ থেকে রাইমা একজন সার্ভেন্টকে কিছু নাস্তার ব্যবস্থা করতে বলেন। তৎক্ষণাৎ সদর দরজা দিয়ে প্রবেশ করেন ডক্টর ইসরাফিল। হুমায়ুন তাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। আপনারই অপেক্ষায় ছিল ডক্টর। সবার দৃষ্টি ডক্টর ইসরাফিলের দিকে পড়ে। তিনি এগিয়ে আসেন মুখে স্বচ্ছ হাসি নিয়ে। অপেক্ষা করার জন্য দুঃখিত মিস্টার আবরার। না না, কোনো সমস্যা নেই, চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। হ্যাঁ অবশ্যই। হুমায়ুন আর ডক্টর ইসরাফিল দোতলা সিঁড়ির দিকে চলে যান। হুমায়ুনকে চলে যেতে দেখে হাবিব উঠে নিজের কক্ষের দিকে পা বাড়ান। বসার ঘরে এবার রাইমা, আহনাফ, দামিয়ান আর সারা সার্ভেন্ট তাদের নাস্তা সামনে কিছু চা নাস্তা রেখে যায়। রাইমা সবার হাতে চা দিয়ে সারার উদ্দেশ্যে বলেন, আজকাল একটা কথা শোনা যাচ্ছে, আমি একটু কৌতূহল ব্যাপারটাই, তাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছি সারা। রাইমার কথা শুনে সারা চায়ের কাপ ঠোঁটের সামনে নিয়ে গিয়েও থেমে যায়। কোন ব্যাপার আম্মু? তার কপালে ভাঁজ। রাইমা সোফায় হেলান দেন। আমার ওই আশ্রমের বান্ধবী প্রাণপ্রিয়া, তার সাথে নাকি ডক্টর ইসরাফিলের ছেলে ইভান, তার সাথে প্রেমের সম্পর্ক, এটা কি সত্যি? হোয়াট? আমি তো এমন কিছু শুনিনি। রাইমা হাঁ করে শ্বাস ফেলে ডক্টরের পরিবারকে নিয়ে আফসোস করে বলেন, কি বলবো, মানুষজনের মুখ থেকে নানান কথা শোনা যাচ্ছে। মেয়ে যতই সুন্দরী হোক, তাদের একটা সম্মান আছে। এসব কথা যেভাবে ছড়াচ্ছে। সারা ঠোঁট কামড়ে মনে মনে হাসে আর চোখে পাশে দামিয়ানকে এক নজর দেখে সে মনোযোগ দিয়ে চা পান করছে। সমস্যা কি? প্রিয়া ভালো মেয়ে, ইভান সাথে তো ওকে বেশ ভালোই মানে। শুধু সমস্যা অনাথ আশ্রমের মেয়ে, তবে ইভান যদি তাকে বিয়ে করে এটা তো কোনো সমস্যাই না। পাশে বসা দামিয়ান কাপ ধরে রাখা হাতটা খানিক সময় জন্য থেমে যায়, তবে মুহূর্তে আবারও চুমুক বসায় কাপে, কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়া। না সারা, তাদের পরিবারের সাথে ওই মেয়েকে মানায় না। সোসাইটিতে তো একটা ক্লাস বলে কথা আছে। বেলা গড়িয়ে সন্ধ্যা ধরণীতে অন্ধকার ছেয়ে যাচ্ছে, তাই আশ্রমের চারিপাশটা লাইট জ্বালিয়ে দেয় প্রাণপ্রিয়া। বাচ্চারা বাহিরে থেকে এক এক করে হাত মুখ ধুয়ে নিজেদের ঘরে যাচ্ছে। প্রাণপ্রিয়া তাদের দেখে হাতে কিছু কাপড় নিয়ে ভাঁজ করার জন্য নিজের ঘরের দিকে চলে যায়। তার ঘরের লাইট এখনো জ্বালানো হয়নি, তাই ঘরে ঢুকে প্রথমে লাইট জ্বেলে সোজা বিছানার কাছে গিয়ে দাঁড়ায়, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে। তার চোখ মুখ শুকিয়ে হতাশা ভাব। কি করবে সে বুঝতে পারছে না। হাতের কাপড়গুলো বিছানায় রেখে ধপ করে নিজেও বসে। স্কুল থেকে ফেরার পর আঙ্কেল তাকে তার আর ইভানকে নিয়ে আশেপাশে বলা কথা বলেছেন। এমনটা হওয়া স্বাভাবিক। ইভান আজকাল যা করছে এমন হওয়ারই ছিল, কিন্তু এই ছেলে বুঝে না এটা। এইগুলো না হওয়ার জন্যই তো সে দূরত্ব বজায় রেখে বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু এখন প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে ধরে নিজের অসহায়ত্ব, অনাথ হওয়া সেই অভিশাপ মনে হচ্ছে। উপরওয়ালা কেন তাকে অনাথ বানালো? প্রাণপ্রিয়ার চোখ ঝাপসা হয়ে গাল গড়িয়ে জল পড়ে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজের স্কার্ট শক্ত করে ধরে। এটা সত্যি, ইভানের প্রতি তার কোনো অনুভূতি নেই, তবে তার মনে আছে আবেগ, আছে ভালো লাগা অবশ্যই কাজ করে, কিন্তু তার অবস্থান থেকে কিছু অনুভব করা যে পাপ। সে দূরে থাকতে চায় এসব ভাবনা থেকে, আর থাকেও,
কিন্তু তাদের বন্ধুত্ব এটা কোনোদিনও হারাতে চায়নি। প্রাণপ্রিয়া হালকা নাক টেনে হাত দিয়ে চোখের জল মুছে নেয়। তৎক্ষণাৎ তার ফোন বেজে ওঠে। বিছানার পাশে টেবিলের উপর ফোন। প্রাণপ্রিয়া অলস ভঙ্গিতে সেদিকে তাকায়। সে জানে কে ফোন করেছে, তাই দ্রুত হাতে ফোন নিয়ে রিসিভ করে গড়গড় করে বলে ওঠে, কাল সকাল 9টায় দেখা করবি, তোর সাথে দরকারি কথা আছে। ওপাশ থেকে ইভান বোকা বোকা মুখ করে কিছুক্ষণ চুপ হয়ে থাকে। অতঃপর কেন, তোর কি মন বদলেছে? জানি না, তাহলে আমার কথা আছে তোর সাথে সবকিছু নিয়ে। ইভান কপাল কুঁচকায়। সবকিছু নিয়ে বলতে? প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে নিঃশ্বাস তোর পাগলামি সবকিছু নিয়ে। ফেলে। ইভান ঠোঁট কামড়ে একগুঁয়ে কণ্ঠে বলে, বলে লাভ নেই। কেন লাভ নেই? তুই জানিস কি হচ্ছে। তা হোক, তুই আশপাশে কেন দেখছিস? তুই আমার মন বোঝা বাকিটা আমি সব সামলে নেব। প্রাণপ্রিয়া মেজাজ গরম করে বসা থেকে উঠে দাঁড়ায়। কি সামলে নিবি তুই, যেটা সম্ভব না? কেন এমন বেজে আছিস তুই? আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোর আমার কথা মানা উচিত ছিল ইভান। আমি তোকে হারাতে চাই না, বন্ধুত্ব নষ্ট হয়ে যাক চাই না আমি। আমিও চাই না প্রিয়া। আচ্ছা, আমরা কাল দেখা করব, সবকিছু নিয়ে কথা বলবো। সকাল 9টায় রেডি থাকিস। আমরা একটা সলিউশন খুঁজে বের করব, ঠিক আছে? কোনো সলিউশন চাই না আমি। বের করব আমরা। আমরা একসাথে থাকবো, আমাদের বন্ধুত্বও ঠিক থাকবে। থাকবে না। বললাম তো থাকবে। আমার বন্ধুত্বের মতো আমার ভালোবাসাটা, বিশ্বাস কর। তুই পাগল ইভান, একদম পাগল হয়ে গেছিস। বললাম না হয় ভালোবাসা হিসেবে, কেন নয়? একবার না হয় আমার প্রতি তোর দৃষ্টি বদলা। প্রাণপ্রিয়া হতাশার শ্বাস ফেলে। আমি তোকে ভালোবাসি প্রিয়া। এই অনুভূতি এখন থেকে না, তুই বললেই শেষ হয়ে যাবে না। আর কাল দেখা করতে বলেছিস, আমরা দেখা করব। তোর যা যা কথা আছে আমি শুনবো কাল। আমার লাস্ট এক্সাম, এখন মাথা ঠান্ডা কর। প্রাণপ্রিয়া হাত দিয়ে কপাল ঘষে। তার অবশ্যই দেখা করতে হবে। দেখা করে সে ভালো করে এই ছেলেকে বুঝাবে আশেপাশে কি হচ্ছে, কি বলছে। ঠিক আছে, আমি তোর জন্য তোর ভার্সিটির সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে অপেক্ষা করব। ইভানের ঠোঁটে হাসি ফুটে উঠে এক হাত মাথার নিচে দিয়ে বিছানায় হেলান দিয়ে বলে, আমরা কখনোই আলাদা হব না। আমরা সব সময় বন্ধু থাকবো একসাথে থেকে। প্রাণপ্রিয়া গভীর শ্বাস ফেলে। গেস্ট হাউসে নিজের ঘরে সোফায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে দামিয়ান। ঘরে হালকা আলোয় তার মুখে অত্যাধিক গম্ভীরতা স্পষ্ট। রাশিয়ার থেকে কয়েক মাসের জন্য এবার আসা। তাকে এখান থেকে সামলাতে হবে। অবশ্যই নিকলাই আছে, আর এবার তার মমো। দামিয়ান চোখ খুলে এখানে এত দ্রুত আসার ইচ্ছা ছিল না। তবে আজকাল তার পারিবারিক পরিবেশ পছন্দ। ভিন্ন দুনিয়া ছেড়ে এক গাছপালা ঘেরা আবরার ম্যানশন। ঠোঁট বাঁকিয়ে হাসে দামিয়ান। আবরার ম্যানশন ছাড়াও এখানে আরও কিছু তার পছন্দ, যেটা এখানে আসার কারণ হিসেবে নিখুঁত। সোজা হয়ে বসে সে টেবিলের উপর রাখা ওয়াইনের গ্লাস হাত বাড়িয়ে নেয় লাল পানীয় গ্লাসের কিছু অংশ পর্যন্ত। সে হালকা নাড়িয়ে ঘাড় কাত করে। যাই নেশা পানীয় থেকে নেশালো, তার মস্তিষ্ক জুড়ে প্রতি মুহূর্ত নেশায় ডুবিয়ে রাখছে। কিন্তু কিভাবে এই নেশা হয়ে গেল সে জানে না, বা ভাবতেও পারেনি। যাকে অপ্রয়োজনীয় আকর্ষণ ভেবেছিল সেটা নেশায় ডুব দিয়েছে। দামিয়ান গ্লাসে ঠোঁট ছোড়ায়। প্রাণপ্রিয়া নামটা ধীর কণ্ঠে আওড়ায়। তার চোখে ভেসে ওঠে অসহায় আশ্রমের মেয়ে, যার রূপ আবেদনময়ী শরীর তাকে কতটা আকর্ষণ করেছিল। সে প্রতিবার দূরে থাকতে চেয়েও থাকতে পারেনি। তার এখনো মনে আছে অসাধারণ মেয়ের শরীরে সুবাসের ঠোঁটের স্বাদ, যা তাকে ক্ষণে ক্ষণে কাবু করে ফেলেছে। সে ভুলতে পারেনি। রাশিয়া থেকেও তাকে কাছে পাওয়ার বাসনা প্রতি মুহূর্তে আরও গভীর হয়ে নেশায় পরিণত হয়েছে। আর সব কিছুর পর সে অনুভব করে প্রাণপ্রিয়ার উপর তার অধিকার থাকবে। তাকে সে বিনোদন হিসেবে উপভোগ বা ভোগ দুটোই করবে। তার বাগানের অসহায় সাদা গোলাপে মালিক শুধু সে হবে। দামিয়ান ক্রুড়ো হাসে, তবে গ্লাস ধরে রাখা হাত আস্তে আস্তে দৃঢ় করে আচমকা গ্লাস চূর্ণ বিচূর্ণ করে ফেলে। বসার ঘরে সারা আর রাইমার কথোপকথনে সে প্রতিক্রিয়াহীন ছিল। দামিয়ান তার হাতের দিকে তাকায়। হাত কেটে গলগুলিয়ে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। তার চাওয়ার মাঝে কুকুর ছানাদের প্রেমের পরিণতি কতটা করুণ করবে। দামিয়ান শব্দ করে হাসে। কাউকে খুন করার ইচ্ছা জাগছে তার, তবে না, সে শান্ত থাকবে। শান্ত থেকে ডক্টরের ছেলের প্রেমিকাকে তার জঙ্গলে ছেড়ে দিবে এবং তাকে স্বীকার করবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পরিপাটি হয়ে চুল চিরুনি করছে প্রাণপ্রিয়া। ইভানের সাথে দেখা করতে যাবে। আজ যেভাবে হোক তাকে বোঝাতে হবে সবকিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আশেপাশে মানুষ তার একগুঁয়ে পাগলামির জন্য কথা বলা শুরু করে দিয়েছে। এখন এগুলো থামানোর জন্য উপায় একটাই, যা সে আগে সিদ্ধান্ত নিয়েছিল। সে জানে ইভানও তার সিদ্ধান্তে অটল, তবে বিশ্বাস আছে ইভান কখনোই চাইবে না তাকে খারাপ বলা হোক। প্রাণপ্রিয়া মনে মনে ভেবে আয়নার দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলে। বিছানায় বসা সেলিনা তার দিকে তাকিয়ে, মেয়েটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে জানে। সকালে অনুমতি নিয়েছে তার কাছ থেকে।
প্রিয়া। তার নরম কণ্ঠের ডাক মুখে কিঞ্চিত অপরাধ বোধ। আয়নার দিকে তাকিয়ে থাকা প্রাণপ্রিয়া চোখ সরিয়ে অলস ভঙ্গিতে ঘুরে তাকায়। আমরা কখনোই তোমার খারাপ চাই না, তুমি এটা অবশ্যই জানো। সেলিনা বসা থেকে উঠে দাঁড়ান। সাথে এটাও জানো কেন আমরা। কিছুটা থেমে হাঁসফাঁস করে উঠে। কি বলবে সে? ছেলে মেয়ে বন্ধুত্ব কেমন সে জানে। দুজনের মাঝে কখনোই তাদের অবস্থান নিয়ে কিছু ছিল না, ভালো বন্ধু তারা। কিন্তু কাল রহমান ভাইজান একটু কড়াভাবে বলেছে, কি করার, বড় হয়েছে, আশেপাশে সবার চোখে পড়ছে। আর আমি জানি আন্টি। প্রাণপ্রিয়া শুকনো মুখে হাসি। সেলিনা তার কাছে গিয়ে দাঁড়ান। কারণ তুমি খুব বুঝদার মেয়ে, খোদা তালায় তোমার জ্ঞান বুদ্ধি আরও বাড়িয়ে দিক। কিন্তু প্রিয়া, সবার চিন্তাধারা এক হয় না, যার যার দৃষ্টিকোণ আলাদা। অসহায়দের সুযোগ সকলে নিতে চায়, আর তোমাদের ভাগ্য কি বলবো এটা ভেবো না। ইভানকে কিছু বুঝাইছি, ইভান কতটা ভালো ছেলে আমি জানি। আমি তার দুনিয়ার বাকি ছেলেদের কথা বলছি, যারা তিল থেকে তাল বানাচ্ছে, এবং পরবর্তীতে এটা আরও কতদূর যেতে পারে। সেলিনা হাঁ করে শ্বাস ফেলেন। সত্যি বলতে আমার মনেও তোমাদের নিয়ে কিছু অবাস্তব আশা ছিল, হয়তো খুশিও হতাম, কিন্তু বাস্তবতা নিজেই ঠেলে আগুনে পুড়িয়ে ফেলার মতো। তবে আমার খারাপ লাগছে তোমাদের পবিত্র বন্ধুত্ব নিয়ে যারা কানাঘুষা করছে, কোনো একদিন এই নিয়ে যাচ্ছে। আর বাকি কথা বলার মাঝে প্রাণপ্রিয়া শব্দ করে হেসে ওঠে। আরে আন্টি কি বলছো, এসব বাদ দাও না এবার। আমি ইভানকে আজ বলবো, আসলে আমাদেরই দোষ, আমরা যে বড় হয়ে গেছি ভুলেই যাই। আর মানুষের চোখে পড়া কি স্বাভাবিক নয়? তবে এবার বুঝেছি, এখন থেকে এমন কথা আর না। প্রাণপ্রিয়া শুকনো মুখে উজ্জ্বল হাসি দেখে সেলিনা তার মাথায় হাত বুলিয়ে বলেন, কাল তোমাদের আঙ্কেল তোমাদেরকে অনেক কথা বলেছে, কিছু মনে করিও না। তা আসলে ভাইজান তোমাকে নিয়ে চিন্তিত থাকেন। প্রাণপ্রিয়া সরে আবারও আয়নার দিকে ঘুরে দাঁড়ায়। এটা আমি জানি আন্টি, আঙ্কেলের কথা আমার কিছু মনে হয়নি, কারণ আঙ্কেল আমার সব সময় সঠিক কথাই বলেন। সেলিনা মৃদু হাসেন। প্রাণপ্রিয়া মুচকি হেসে ফের চিরুনি করা শুরু করে। আফতাবনগর কনস্ট্রাকশন এরিয়ায় দাঁড়িয়ে আছে দামিয়ান, পাশে আহনাফ, আবরার আর চৌধুরী। বিশাল বড় ফ্যাক্টরির কাজ শুরু আজ থেকে। আদনান চৌধুরী আর হুমায়ুন একপাশে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছেন। আহনাফ চোখে সানগ্লাস পরে। এই রোদ্রে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ব্রো। দুপুরের উত্তপ্ত সূর্য তাদের মাথার উপর জল করছে। দামিয়ান পকেটে হাত গুজে দাঁড়িয়ে, তার ফর্সা ত্বক লাল হয়ে গেছে। বাবার সাথে এখানে এসেছে মিস্টার চৌধুরীর সাথে যে ডিল হয়েছিল তার আর সারার বিয়ে নিয়ে, সেটা আজ থেকে শুরু। দামিয়ান শান্ত মুখে হাত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে পাশে বাবার দিকে দৃষ্টি ফেলে। হুমায়ুন কথা বলায় ব্যস্ত। দামিয়ান পিছে ঘুরে গাড়ির দিকে পা বাড়ায়। তার এখানে প্রয়োজন নেই, হুমায়ুন তাকে দেখানোর জন্য নিয়ে এসেছিল। আহনাফ ভাইকে চলে যেতে দেখে নিজেও তার পিছে হাঁটা ধরে। গাড়ির সামনে নিলয় দামিয়ানকে আসতে দেখে দ্রুত দরজা খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আহনাফ পেছন থেকে দামিয়ানকে বলে, লাঞ্চ রেস্টুরেন্ট থেকে করে এরপর বাসায় যাওয়া যাক, এখন অলরেডি লাঞ্চ টাইম, বাসায় যেতে লেট হবে। দামিয়ান গাড়ির পিছনে দরজা খুলে ভেতরে ঢুকে চোখের সানগ্লাস খুলে বাইরের দিকে তাকায়। যা ভালো বুঝো। বাস থেকে মানুষের ঠেলাঠেলি ভিড় থেকে অতি কষ্টে বের হয়ে প্রাণপ্রিয়া স্বস্তির শ্বাস ফেলে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য যাতায়াত করার ব্যবস্থা হলো বাস। প্রাণপ্রিয়ার অভ্যাস আছে, এখন স্কুলের জন্য মাঝে মাঝে দূরের পথ যাওয়া হয়। কাজের ক্ষেত্রে বাসে চড়ে ইভানের সাথেও অনেক জায়গায় ঘোরা হয়েছে, তাই রাস্তাঘাট অনেকটাই চেনা পরিচিত। যাই হোক, প্রাণপ্রিয়া রোড পার হয়ে প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যাচ্ছে, যেখানে ইভান পড়াশোনা করে। তাদের কালকের কথা অনুযায়ী ইউনিভার্সিটির পাশে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করবে। তবে কথা উঠেছিল ইভানের সাথে আসার, কিন্তু সে চায়নি। গাছগাছালি পরিবেশ রেখে ব্যস্ত রাস্তায় ব্যস্ত মানুষের চলাফেরার মধ্য দিয়ে প্রাণপ্রিয়া হাঁটতে হাঁটতে রাস্তার একপাশে কিনারে এসে থামে। গরমে হাঁপিয়ে উঠেছে সে। আজ সূর্যের তাপ হয়তো আগের দিনগুলোর থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাস্তায় এত মানুষ চলাচল, গাড়ি, সব মিলিয়ে পরিবেশ উত্তপ্ত। প্রাণপ্রিয়া তার ব্যাগ থেকে চুলের কাঠি বের করে খোলা চুল পেঁচিয়ে এক বাঁধে। এবার একটু শান্তি পাওয়া যাবে। আফতাবনগর থেকে বের হয়ে রামপুরা প্রাইভেট ইউনিভার্সিটি বরাবর দ্য উইন্ড লঞ্চ রেস্টুরেন্টের কাছে গাড়ি থামতে দামিয়ান আর আহনাফ বের হয়। তারা বের হতে গাড়ি নিয়ে নিল পার্কিং লটের দিকে চলে যায়। তৎক্ষণাৎ ফোন বেজে ওঠে দামিয়ানের। দামিয়ান ফোন বের করে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। তুমি যাও, আমি আসছি। ফোন রিসিভ করে দামিয়ান আহনাফকে উদ্দেশ্য করে বলে ওঠে। আহনাফের দৃষ্টিও তার হাতের
ফোনের দিকে ছিল। ভাইয়ের কথা শুনে এক নজর তাকে দেখে অতঃপর চলে যায় নিজের মতো। দামিয়ান ফোন কানে ধরে রাশিয়ান ভাষায় কথা বলতে বলতে ঘুরে মেন রাস্তার দিকে দৃষ্টি ফেলে আর আচমকায় চোখ পড়ে গাঢ় নীল রঙের গোল চুড়িদার পরে একটা মেয়ে দিকে, যাকে রাস্তায় চলাচল মানুষের মাঝে মুহূর্তে চেনা মুশকিল ছিল না দামিয়ানের কাছে। রাস্তার কিনার ধরে হাঁটছে প্রাণপ্রিয়া। দৃষ্টি তার আশেপাশে। ইভানকে মেসেজ করে জানিয়ে দিয়েছে সে এসে পড়েছে এবং রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এদিকে দামিয়ানের দৃষ্টি শুরু হয় মেয়েটিকে চিনতে পেরেও তার এগিয়ে আসার প্রতিটা কদমে আরও তাকে নিশ্চিত করেছে এটা সে আশ্রিতা মেয়েটি, যাকে 3 মাস পর দেখা গেল গাছগাছালির পরিবেশ রেখে ব্যস্ত রাস্তায়। তবে এমন জায়গায় আশা করার মতো ছিল না। প্রাণপ্রিয়া আশেপাশে দেখতে দেখতে ইভান আর তার ঠিক করা রেস্টুরেন্টের কাছে গিয়ে দাঁড়ায়। 8তলা বিল্ডিংয়ের একদম উপরে রেস্টুরেন্ট। প্রাণপ্রিয়া রৌদ্রের কারণে কপালে হাত দিয়ে মিটিমিটি করে এক নজর বিল্ডিংয়ের দিকে চোখ বুলিয়ে ফের হাঁটা শুরু করে। দামিয়ানের সরু দৃষ্টি ছিল। ফোন কান থেকে নামিয়ে কৌতূহল হয়ে তাকে অনুসরণ করা শুরু করে। খুবই অদ্ভুত ছিল এটা। সামান্য ওই মেয়ের পিছনে যাচ্ছে, কতটা আকৃষ্ট হয়েছে সে তার প্রতি। দামিয়ান কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসে। প্রাণপ্রিয়া দ্রুত পায়ে হাঁটছে লিফটের দিকে যাওয়ার জন্যে, সাথে মনে মনে নানান কথা ঠিক করছে। ইভানকে কি বলবে, কিন্তু তার জীবনে আবারও যে কালো মেঘ ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে তার কি টের আছে? প্রাণপ্রিয়া নিজ ভাবনায় বেখেয়ালি। 8তলা বিল্ডিংয়ের প্রথম তলায় শপিং মল। মানুষে গিজগিজ ভর দুপুরেও কম ছিল না। দামিয়ান তার পিছে হাত বেঁধে ধীর গতিতে হাঁটছে। সামনে প্রাণপ্রিয়া, হাঁটার গতি দ্রুত। তাদের মধ্যে দূরত্ব মোটামুটি অনেকটাই। মানুষের চলাচলের মধ্যে দামিয়ান তাকে ঘনিষ্ঠ নজরে রেখেছে। সে জানে মেয়েটি তাকে দেখলে পালাবে, ঠিক তার শিকার করা পাখিদের মতো। অবশ্য এর আবেগপূর্ণ কারণও আছে। প্রাণপ্রিয়া অবশেষে লিফটের কাছে গিয়ে দাঁড়ায়। বড় একটা নিঃশ্বাস ফেলে লিফট খোলার বাটনে চাপ দিতে সাথে সাথে খুলে যায়। মনের ভেতর চিন্তা ভাবনা নিয়ে ভেতরে ঢুকে পড়ে। শেষে ঢুকে পড়তেই তার পাশ কেটে একজন লোক ভেতরে প্রবেশ করে, যাকে প্রাণপ্রিয়া খেয়াল করেনি। আর যখন সে 8 বাটনে চাপ দিবে তার আগে পাশের লোকটি বাটন চাপ দিয়ে ধরে। প্রাণপ্রিয়া কপালে হালকা ভাঁজ। এভাবে বাটন চাপ দিয়ে ধরে রাখা দেখে সে পাশে ঘাড় ঘুরিয়ে তাকায়। কুচকুচে কালো মনির গভীর চোখ দুটির সাথে প্রথম প্রাণপ্রিয়ার চোখাচোখি। এরপর চেনা পরিচিত সুদর্শন মুখ, যা কখনোই তার আর দেখার ইচ্ছে ছিল না, কিন্তু 3 মাস পর কেন সেই পাগল। প্রাণপ্রিয়ার বিস্মিত মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস তার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দামিয়ান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বাটন থেকে হাত সরিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকেছিল এতক্ষণ সে। লং টাইম নো সি মিস প্রাণপ্রিয়া। তার শান্ত ভারী কণ্ঠ। এরই মধ্যে ধীরগতিতে লিফটের দরজাটাও লেগে যায়, যা একদম 8তলায় গিয়ে খুলবে। দামিয়ান পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে তাকে কিছুক্ষণের জন্য আটকানো। এর থেকে ভালো কিছুই নেই। প্রাণপ্রিয়া ঘামছে। এলোমেলো দৃষ্টি নিয়ে চোখ দ্রুত সরিয়ে ফেলে। ভুলে যাওয়া কিছু বাজে স্মৃতি তার মাথা চারা দিয়ে উঠছে। দামিয়ান শান্ত মুখে তার দিকে তাকিয়ে, চিকন ছোট মেয়েটি 3 মাসে আগের থেকে বেশ আরও আবেদনময়ী হয়ে উঠেছে। লিফটের মধ্যে দুজন দাঁড়িয়ে। প্রাণপ্রিয়ার শরীরে মৃদু কম্পন, গলা শুকিয়ে কাট। এই বাজে লোকটার সাথে এতদিন পর আবারও দেখা কেন? ভুলেই তো গিয়েছিল সব, আবারও কেন? সে কেন? প্রাণপ্রিয়ার ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নেয়। এতে এবার মস্তিষ্ক চারা দেওয়া থেকে চোখ ভেসে উঠে এমন কিছু দৃশ্য যা শরীরে কম্পন বাড়িয়ে দেওয়ার মতো ছিল। সাথে সাথে প্রাণপ্রিয়া চোখ খুলে শক্ত করে পরনের জামা খিচে ধরে। না, ভুলে গেছে সে, কিছু হয়নি, কিছু না। দামিয়ান প্রাণপ্রিয়ার পিছনে দিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তার শরীরে লেগে থাকা জামার উপর দিয়ে নিখুঁত শরীরের গঠন আর কম্পন দেখছে, যা নেশা ধরার মতো ছিল। সাথে মাসখানেক পর মনের আনন্দে অনুভব। দামিয়ান তার দিকে এক কদম এগোয়। প্রাণপ্রিয়া মনে মনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। স্বাভাবিক থেকে এখান থেকে শুধু বের হতে হবে, নাহলে দম বন্ধ হয়ে মারা যাবে এখন। প্রাণপ্রিয়া চোখ তুলে কয়তলাতে আছে এক নজর দেখে তার ফ্যাকাশে মুখ ঘেমে একাকার। পিছনের ব্যক্তি, যার প্রতি তার তীব্র ঘৃণা, বাজে লোক। প্রাণপ্রিয়া মনে মনে বলে, বড় বড় শ্বাস ফেলে সে সব থেকে অসহায় বোধ করে এই লোকটার সামনে। কিন্তু আশ্রমের মালিকের ছেলে মনে প্রচণ্ড ঘৃণা নিয়ে ও মাথা নত রেখে পিছে ঘুরবে। তবে ঘুরতেই দামিয়ানকে অনেকটাই কাছে দেখে চমকে ভয়ে পিছের দিকে লেগে যায়। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। দ্রুত কম্পিত কণ্ঠ প্রাণপ্রিয়া। দামিয়ান শান্তভাবে দাঁড়িয়ে, দৃষ্টি তার উপর। সে আরও এক কদম বাড়ায়। প্রাণপ্রিয়ার মাথা নত বলে দামিয়ানকে এগোতে দেখে ভয়ে জড়সড় হয়ে চুপসে লিফটের সাথে মিশে যাবে এমন। তাই নাকি? দামিয়ান ধীর কণ্ঠে বলে, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি জঙ্গলের ঘটনা নিয়ে এখনও ভীত, এটা স্পষ্ট। প্রাণপ্রিয়ার ঠোঁট কামড়ে ধরে ঘন ঘন শ্বাস ফেলে আর চোখে লিফটের দিকে তাকায়। তৎক্ষণাৎ লিফটের দরজা খুলে যায়। প্রাণপ্রিয়া আর এক মুহূর্ত দাঁড়ায় না। সামনে দাঁড়ানো দামিয়ানের পাশ দিয়ে পালিয়ে যাওয়ার মতো হাঁটা শুরু করে। দামিয়ান লিফট থেকে বের হয়ে তাকে ডাক দেয়। প্রাণপ্রিয়া না শুনে দ্রুত পায়ে হাঁটতে থাকে, কিন্তু সে পালাতে ব্যর্থ হয়, কারণ দামিয়ান তার পাশ কাটিয়ে পথ আটকে ধরে। দুঃখিত, দেরি হচ্ছে, আমার যেতে হবে।
প্রাণপ্রিয়া ছটফট আকুতি কণ্ঠে আশেপাশে তাকিয়ে বলে ওঠে। কিছু মানুষ তাদের সরু দৃষ্টিতে দেখছে। দামিয়ান স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত গুজে দাঁড়ায়। তোমার পালানোর কারণ কি? যেটা আমাদের মাঝে হওয়া উচিত না সেটা আবারও হয়ে যেতে পারে। কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলার সাথে সাথে একটা হাসি তার ঠোঁটের কোণে। কিছুক্ষণের জন্য প্রাণপ্রিয়া শরীরে একটা উন্মাদনা ছুটে যায় এবং অবিশ্বাস শেষে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এমন আপত্তিকর কথায় যা মনে করতে চাইছিল না তা মুহূর্তে এক এক করে স্পষ্টভাবে চোখে ভেসে উঠছে। প্রাণপ্রিয়া তীব্র উত্তাপে গাল লাল হয়ে যায়। সেসব জঘন্য রাগে ফুঁসে উঠে সে। লোকটা কতটা খারাপ আর অশ্লীল হলে একটা মেয়েকে বাজেভাবে ছুঁয়েছিল, আবার এখন এভাবে বলছে। কি করে পারে অপমান করতে তাকে? সে একজন নির্লজ্জ আর অহংকারী পুরুষ। দামিয়ান পকেট থেকে এক হাত বের করে তার ঘাড়ে রেখে হালকা ঘাড় এদিক ওদিক করে। আমার বাবার আশ্রমের একজন আশ্রিতাকে কফি কিনে খাওয়াতে চাই, যার সাথে আমার এখানে দেখা হয়েছে। যতই হোক তাদের বড় সাহেবের ছেলে বলে কথা, এতিমদের ওপর দরদ রাখা আমারও উচিত। এটা একটা ভালো কাজ হবে, তাই না? দামিয়ান ঠান্ডা গলায় কথা বলে, তার মুখের হাসি হারিয়ে যায়। অবশ্যই তাই। ঠিক বলেছি না মিস প্রাণপ্রিয়া? দামিয়ান নিজের কথায় নিজেই উত্তর দিয়ে রেস্টুরেন্টের দিকে হাঁটা ধরে। প্রাণপ্রিয়া দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যদিও সে দামিয়ানকে খুব ভালোভাবেই চিনত না, কিন্তু সে তার সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক জেনেছে। সে সবসময় যা ভেবে নেয় তাই করে, যে কোনো মূল্যে। একজন হৃদয়হীন, নির্দয়, নিষ্ঠুর পাগল যার ভেতর অহংকারের শেষ নেই, তাদের মতো মানুষের মূল্য তার কাছে শূন্য। একজন অশ্লীল বাজে লোক। প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে দুর্বল দীর্ঘশ্বাস ফেলে এরপর চোখ খুলে দামিয়ানে যাওয়ার পথে নিজে হাঁটা শুরু করে। সে এমন একজন ব্যক্তির সাথে যাচ্ছে যাকে সে ঘৃণা করে, আবারও অসহায় বোধ করে নিজেকে। প্রাণপ্রিয়া না চাইতেও তার যেতে হচ্ছে। চারকোনা টেবিলে একে অপরের মুখোমুখি নীরব হয়ে বসে আছে দুজন। কিছুক্ষণ আগে ওয়েটার সার্ভ করে যাওয়া গরম কফি থেকে ধোঁয়া উঠে বাতাসে মিশে যাচ্ছে। প্রাণপ্রিয়া ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম বারবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। অতিরিক্ত অস্বস্তিতে এক পা দ্রুত গতিতে নাড়াচ্ছে। এমন অনুভূতির সাথে সে পরিচিত। যখনই এই লোক সামনে থাকে তখনই এমন অনুভূতি হয়, যেটা কেটে যাওয়া 3 মাসের মধ্যে ছিল না। কারণ এই লোকও ছিল না। প্রাণপ্রিয়া আরও একটা অনুভূতি অনুভব করছিল যা আপত্তিকর ছিল, যার কারণে বিশ্রীবোধও হচ্ছিল তার। দামিয়ান পায়ের উপর পা তুলে আহনাফকে মেসেজ পাঠাচ্ছে লাঞ্চ করে গাড়িতে তার জন্য অপেক্ষা করতে। প্রাণপ্রিয়া হা করে শ্বাস ফেলে চারিপাশে চোখ বুলিয়ে দামিয়ানের দিকে তাকায়। তৎক্ষণাৎ দামিয়ানও চোখ তুলে ঘাবড়ে যায়। সে কাঁপা কণ্ঠে বলে ওঠে, জায়গাটা সুন্দর। অপ্রয়োজনীয় কথা পছন্দ না, তুমি জানো। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে দৃষ্টি নত করে নেয়। এটা সে বলতে চায়নি, ঘাবড়ে মুখ ফসকে বের হয়ে গেছে। তার মতো পুরুষকে কিছু বলা কি সামনে থাকারও ইচ্ছে নেই। আমি শুধু জানি আপনি আমাকে সাহায্য করতে পারেন না। বলেই চোখ বন্ধ করে, তবে সাথে সাথে আবার খুলে ফেলে। লোকটাকে দেখার পর থেকে বিশ্রী অনুভূতি দুজনের চুম্বন চোখে ভেসে উঠছে, যা ছিল প্রচন্ড বিরক্তিকর। ঠিক আছে, আমি তোমাকে সহ্য করতে পারি না। দামিয়ান তার কথায় সম্মতি জানায়, ঠোঁটে হাসি ঝুলিয়ে। প্রাণপ্রিয়া তার দিকে থেকে চোখ তুলে দামিয়ানের দৃষ্টিও তার দিকে স্থির। বাজে লোকটার মনে কি হৃদয় আছে? অবশ্যই নেই। যাই হোক, তার যেতে হবে এই লোকের সামনে। সে বেশিক্ষণ থাকতে চায় না। বাজে স্মৃতিগুলো মনে করে। ওই দুঃস্বপ্ন দিনগুলোতে চলে যাক, যখন তার মস্তিষ্কে এসব খোঁচা দিত। প্রাণপ্রিয়া টেবিলে রাখা কফির কাপে দৃষ্টি ফেলে। একই কাপ কফির জন্যেই তো সেই আশা। তাড়াহুড়ো করে প্রাণপ্রিয়া কাপ হাতে নিয়ে চুমুক বসে। অতিরিক্ত গরমের কারণে জিভ জ্বলে যাওয়ার মতো ছিল, তবুও সে কোনো মতে শেষ করে মুখে হাত দিয়ে হা হা করে শ্বাস ফেলতে থাকে। দামিয়ান দৃষ্টি নত করে তার বাচ্চা মতো কিঞ্চিত নিঃশব্দে হাসে। প্রাণপ্রিয়া শ্বাস ফেলে মাঝে তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে টেবিলের উপর রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে। দামিয়ান চোখ তুলে তাকায় তাকে দাঁড়াতে আর টাকা রাখতে দেখে উপহাস করে। এটা কি? আমার কফির মূল্য। প্রাণপ্রিয়া কথাটা বলতে কিছুটা হিমশিম খায়। দৃষ্টি তার টাকাটার উপর আঙ্গুলে। তোমার কি মনে হয় এক কাপ কফির মূল্য দেওয়ার জন্য দামিয়ান আবরারের তোমার মতো একজনের প্রয়োজন? আমি এমনটা বলি না, আমি শুধু আপনার থেকে কিছু চাই না, তাই। দামিয়ানের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। প্রাণপ্রিয়া মনে মনে সাহস জোগাড় করে, সবসময় ভয় পেলে হবে না, কারণ রেস্টুরেন্টের ভিতরে এই লোক কিছু করতে পারবে না। কি বললে? আবার বলো। তার শক্ত ভারী গলা। প্রাণপ্রিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আপনার থেকে আমি কিছু পেতে চাই না। প্রাণপ্রিয়া বলেই দামিয়ানের দিকে তাকায়। দামিয়ানের চোয়াল শক্ত হয়ে গেছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখন যেতে হবে আমার। বন্ধু অপেক্ষা করছে আমার জন্য। কি ডক্টরের ছেলে? প্রাণপ্রিয়া কপাল গুটায়। দামিয়ান শান্ত ভঙ্গিতে, তবে তার দৃষ্টি ঝলসে দেওয়ার মতো। আপনি আমার ব্যক্তিগত কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন না। আমার ওপর কথা বলা পছন্দ না।
প্রাণপ্রিয়া চেয়ার থেকে সরে দাঁড়ায়। তার বেপরোয়া সাহস, ছুটে চলা ভয়ের ঢেউগুলো যেন নিঃশেষ করে দিয়েছে। আমি আপনার দাসী না যে আপনার পছন্দ মতো সব করতে হবে। দামিয়ানের চোয়াল দ্বিগুণ শক্ত হয়ে ওঠে। এই মেয়ের সাহস তাকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যাচ্ছে। সেই দিন জঙ্গলে এই মেয়ের কি হাল করেছিল তার মনে থাকা সত্ত্বেও সে কি চাইছে এর থেকে ভয়ঙ্কর কিছু তার সাথে ঘটুক? তোমার মুখে বুলি সেদিনের মতো নিঃশ্বাস আটকে ধরলে বন্ধ হবে, নাকি এর থেকে বেশি কিছু করতে হবে? প্রাণপ্রিয়ার যা সাহস ছিল তার এই কথায় যেন দুমড়ে মুচড়ে মাটি পড়ে মিশে চোখের কোণ ছলছল করে উঠে। সে দিনের ঘটনার মতো সে ট্রমাতে ছিল, কাউকে বলতে পারেনি সে তখন, আর এখনো। আর এই বাজে লোক। দামিয়ান উপহাস করে হেসে বলা থেকে উঠে প্রাণপ্রিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। তোমার সাহস গুড়িয়ে দিতে কত সময় পছন্দ আমাকে বলো। ট্রাস্ট মি, আই উইল স্যাটিসফাই ইউ। প্রাণপ্রিয়ার শরীর ঝংকার দিয়ে উঠে তার অশ্লীল কথা শুনে দ্রুত সে এক কদম পিছে যেতে নিলে দামিয়ান তার হাত ধরে নিজের কাছে এনে ঠাট্টা বিদ্রুপ কণ্ঠে বলে, আর টাকার অহংকার দেখাচ্ছ? কারণ কি ধনী ডক্টরের ছেলে? প্রাণপ্রিয়াকে প্রচন্ড কম্পন এখন গ্রাস করে। সে দাঁত কিরমির করে, কিন্তু দুঃখের উত্তপ্ত স্রোত ইতিমধ্যেই তার মুখে বয়ে গেছে। তোমার জন্য আমি আগে থেকে দুঃখ প্রকাশ করছি। তোমার প্রেমিক মুখে বললেও কাজে কিছু করতে পারবে না। এখন যা সব তার গরিব মেয়ের প্রতি করুণা। প্রাণপ্রিয়া অপমানে কিছুটা শব্দ করে কান্না করে উঠে। দামিয়ান বাঁকা হাসে। কেমন অহংকার হাস্যকর হয়ে গেল, তাই না মিস প্রাণপ্রিয়া? প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে তার পরনে জামা খিচে ধরে। দামিয়ান ঘাট ঘুরিয়ে টেবিলে রাখা টাকার দিকে এক নজর দেখে তার নিজের কাছ থেকে টাকা বের করে প্রাণপ্রিয়ার দিকে ছুঁড়ে মারে। মূল্যবান সময় নেওয়ার সাথে টিপস। এত এত অপমানে প্রাণপ্রিয়ার চোখ দিয়ে অনবরত চোখ জল গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে চোখ খুলে দামিয়ানের আনন্দ তৃপ্তি পাওয়া মুখের দিকে তাকায়। দামিয়ানের দৃষ্টি তার ছলছল করা চোখের দিকে। প্রাণপ্রিয়া এমন একজন মেয়ে যে একবারও তার উপস্থিতিতে হাসেনি, তবে সেই মেয়ে যে কখনোই তার সংস্পর্শে আসতো ভয় পেত, অস্বস্তি বোধ করতো এবং সবশেষে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতো। আমি যদি তোমাকে হাসাতে না পারি তাহলে কাঁদাবো। দামিয়ান তার সমস্ত প্রকাশে এখন আকর্ষিত। যদি সে কেবল তাকে ব্যথা দিতে পারে তবে সে তাকে যতটা পারে ততটা গভীরভাবে আঘাত করবে। অন্তত সে তাকে তার জীবনে একটা ছোট্ট দাগ হিসেবে দেখবে না। তার জীবনে সবকিছু মিলিয়ে সুখ হলেও সে একা তার দুঃখ হবে। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে দামিয়ানের দিকে তাকে কোনোভাবে কান্না আটকায় দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। একবারের জন্য পিছু ঘুরে তাকায় না। এক্সাম শেষ করে ইভান খোশ মেজাজে কানে ইয়ারফোন গুঁজে তার আর প্রাণপ্রিয়া ঠিক করে রেস্টুরেন্টের নিচতলায় এসে হাঁটছে। মেয়েটা অবশ্যই তার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে, শিওর তার উপর চটে যাবে আর বাহানা বানিয়ে নানানভাবে জ্বালাবে, যেমনটা সবসময় জ্বালায়। মনে মনে ভেবে হেসে উঠে ইভান, ব্যাপার না, আজ এমনিতেও চটে আছে জ্বালানোর লেভেল হাই। ইভান মনে মনে ভেবে হাঁটার মাঝে চারিপাশে চোখ বুলাতে থাকে। তবে হঠাৎ সামনে থেকে কান্নারত প্রাণপ্রিয়াকে দৌড়ে আসতে দেখে ইভান কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে যায়। ইভান মনে মনে ভেবে হাঁটার মাঝে চারিপাশে চোখ বোলাতে থাকে। তবে হঠাৎ সামনে থেকে কান্নারত প্রাণপ্রিয়াকে দৌড়ে আসতে দেখে ইভান কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে যায়। এদিকে প্রাণপ্রিয়াও হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে দৌড়ানোর মাঝে মানুষ চলাচলের মধ্যে দাঁড়িয়ে থাকা ইভানকে দেখে দামিয়ানের বলা কথাগুলো কানে বেজে ওঠে। আর টাকার অহংকার দেখাচ্ছ? কারণ কি ধনী ডক্টরের ছেলে? তোমার জন্য আমি আগে থেকে দুঃখ প্রকাশ করছি। তোমার প্রেমিক মুখে বললেও কাজে কিছু করতে পারবে না। এখন যা সব তার গরিব মেয়ের প্রতি করুণা। তার উপহাস কণ্ঠ প্রাণপ্রিয়ার বুকের ভেতর আরো ভারী হয়ে ওঠে। তার অপমানে শরীর রিরি করছে। ওই বাজে লোক আজ তাকে সর্বোচ্চ কষ্ট দিয়ে বিনোদন পেয়েছে। ইভান আবারও হাঁটা শুরু করে। তার চোখে মুখে প্রাণপ্রিয়ার এই অবস্থা দেখে অস্থিরতার ভিড় করে নিয়েছে। কি হয়েছে এই মেয়ের? দুজনের অনেকটা কাছে চলে আসতে ইভান তার পায়ের গতি কমিয়ে প্রাণপ্রিয়াকে কান্নার কারণ জিজ্ঞাসা করতে নেয়, কিন্তু প্রাণপ্রিয়া তাকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে নিলে কপাল কুঁচকে ইভান তার হাত ধরে আটকে নেয়। প্রাণপ্রিয়া ছলছল চোখে তার দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলে, ইভান ছাড় ইভান। কপাল দ্বিগুণ কুঁচকে যায়। কেন, কি হয়েছে? আর কান্না? বলছি না হাত ছাড়। কিছুটা উঁচু আর রুক্ষ কণ্ঠে প্রাণপ্রিয়া বলে ওঠে। এতে আশেপাশের মানুষ তাদের দিকে তাকানো শুরু করেছে। ইভান প্রাণপ্রিয়ার ব্যবহারে স্তব্ধ। প্রাণপ্রিয়া ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার সাথে টান মেরে তার হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। কান্নার কারণে তার চোখ মুখ লাল হয়ে গেছে। তার মধ্যে দামিয়ানের অপমান ভেতরে চালিয়ে দিচ্ছে। সে ইভানকে পাশ কাটে আবারও চলে যেতে নিলে থেমে যায়। আচ্ছা ইভান, আমি কি কখনো বলেছিলাম তুই আমার প্রতি দয়া দেখা? তার রুক্ষ কণ্ঠ। ইভান নিশ্চুপ তার দিকে তাকিয়ে। তাহলে কেন ভালোবাসা দয়া দেখাচ্ছিস ইভান? তোর আর আমার দুনিয়াটা আলাদা, বুঝতে পারছিস না কেন তুই? তোদের দুনিয়ার মানুষের চোখে আমার মতো মেয়ে যে মূল্যহীন
আশ্রিত হয়ে আমাকে যতটা না কষ্ট দেয়, একজন ধনী ডক্টরের ছেলের সাথে কথা উঠিয়ে অপমান করা আমাকে ভেঙে ঘুরিয়ে দেয়। একজন ধনী ডক্টরের ছেলের সাথে কথা উঠিয়ে অপমান করা আমাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মানুষ আমায় অপমান করে বিনোদন নেওয়ার সুযোগ পাচ্ছে। তুই ভাবতে পারছিস এইসব গভীরে গেলে আমার সাথে আরো কি কি হতে পারে? সমাজের মানুষ আমায় কি কি বলবে? না, তোর ভাবনায় তো এইসব কিচ্ছু নেই, কারণ সমাজে ধনীর ছেলেকে কখনোই কেউ কিছু বলে না। তুই যদি সমাজের চোখে সম্মানের সাথে আমাকে নিজের করতে পারিস তাহলে যা, আমিও রাজি হব, একসাথে থাকবো সারা জীবন। আর যদি না পারিস তাহলে কখনো আর আমার সাথে যোগাযোগ করবি না। আমাদের বন্ধুত্বের সম্পর্কও শেষ হয়ে যাবে, মনে রাখবি তুই। এর জন্য শুধুমাত্র তুই দায়ী থাকবি। বলেই প্রাণপ্রিয়ার এক মুহূর্তের জন্য দাঁড়ায় না, সে হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে চলে যায়। ইভান নির্বিকার তার চলে যাওয়ার দিকে অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে। পাশ দিয়ে দামিয়ান চোখের সানগ্লাস পরতে পরতে হেঁটে চলে যায়, ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। পরদিন আবরার ম্যানশনে বসার ঘরে ডক্টর ইসরাফিল আর কল্পনা বসা। তাদের বরাবর হুমায়ুন আবরার তিনজনের মাঝে গুরুত্বপূর্ণ কথোপকথন। মিসেস কল্পনা বলে ওঠেন, আমি সত্যি ভাবতে পারিনি ইভান এমন একটা সুযোগ পাবে, তাও এত দ্রুত। মিস্টার আবরার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশে বসা ইসরাফিল ও স্ত্রীর সাথে ধন্যবাদ জানান হুমায়ুনকে। হুমায়ুন হেসে বলেন, এভাবে ধন্যবাদ জানাবেন না, আমরা একটা পরিবার, এটা আমি মানি। তাই ভালো কিছুর সুযোগে পরিবারের ছেলের কথাই প্রথম মনে আসে। আর মিসেস কল্পনা আমাকে পার্টিতে বলেছিলেন ইভানকে বাকি পড়াশোনার জন্য বাইরে দেশে পাঠাতে চান। তাই ভাবলাম রাশিয়া যাওয়ার সুযোগ ইভান পেলে আমার নিজেরও ভালো লাগবে। কি বলবো মিস্টার আবরার, আমি এখন স্বস্তির শ্বাস ফেলবো। ছেলের খামখেয়ালি ভবিষ্যতের অতি জলদি একটা দিক হবে। আর এমনিতে বললেই তো বাহিরের দেশে চলে যাওয়া যায় না, সময়ের একটা ব্যাপার থাকে। সেখানে কি আবার পড়াশোনা, জব, তবে আপনাদের জন্য সহজ হয়ে গেছে, আমি এখন নিশ্চিত। আচ্ছা, কেমন সময় লাগতে পারে মিস্টার আবরার? ইভানের পাসপোর্ট অলরেডি করা আছে, শুধু ভিসার অ্যাপ্লাই। এর মধ্যে কোনো ঝামেলা, সময় দেরি কিছু হবে না তো? ইসরাফিল জিজ্ঞাসা করলেন। হুমায়ুন হাসি মুখে দুদিকে মাথা নাড়ান। কোনো কিছুর ঝামেলা হবে না, নিশ্চিন্তে থাকবেন। কি বলো দাবিয়ান? হুমায়ুনের পাশে সোফায় পায়ের উপর পা তুলে বসা দামিয়ান এতক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল। আমার দায়িত্বে আমি তাকে ব্যবসায়িক কাজে রাশিয়া পাঠাবো। এখানে ঝামেলার কিছু হবে না, তাকে যত দ্রুত সম্ভব পাঠানোর চেষ্টা হবে। দামিয়ানের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। ইসরাফিল আর কল্পনা দুজনে যেন আরো স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাল রাতে হঠাৎ হুমায়ুন নিজে থেকে ফোন করে ইভানকে বাহিরে দেশে পাঠানো নিয়ে নানান কথা তাদের বলছিলেন। প্রথমে কিছুটা অবাক হয়েছিলেন, তবে কিছু একটা ভেবে রাজি হয়ে যান। তারা যেন এমন সুযোগ হাতছাড়া করতে চান না, তাই ভালোভাবে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সকাল সকাল এই বাড়িতে চলে এসেছেন। কিন্তু ইভান কি এই ব্যাপারে রাজি? তার মতামত কি? আজকাল ছেলে মেয়েদের মত খুবই গুরুত্বপূর্ণ। হুমায়ুন বলেন। কল্পনা কিছুটা অপ্রস্তুত হেসে ইসরাফিলকে এক নজর দেখে বলেন, আসলে আমরা যা বলবো সেটাতেই সে রাজি। রাজি না হওয়ার মতো তো আর পিছুটান নেই। দামিয়ান মনে মনে হেসে ওঠে। সেও মানে ডক্টরের ছেলের পিছুটার নেই। আর যদি থেকেও থাকে কোনো লাভ নেই, তার দূরে যেতে হবে, তার রাজ্য, যেখান থেকে চাইলেও আসা যাবে না। তাহলে তো খুব ভালো। তার এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সে বুঝতে পারবে সেখানে তার জন্য চাকরির, পড়াশোনা দুটোই অপেক্ষা করছে। ডক্টর ইসরাফিল আর কল্পনা বসা থেকে উঠে দাঁড়ান। আপনাদের মুখে ধন্যবাদ বলা কম হয়ে যাচ্ছে মিস্টার আবরার, তবু অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আমরা নিশ্চিন্তে বাসায় যাচ্ছি, আপনার সাথে আবারও দেখা হবে। হুমায়ুনও বসা থেকে উঠে দাঁড়ান। হাসি মুখে তাদের সাথে কথা বলতে বলতে সদর দরজার দিকে হাঁটা ধরেন। সোফায় বসা দামিয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। কালকে রাতের কথা ভাবে, যখন সে তার বাবার সাথে কথা বলার মাঝে ইচ্ছে করে বলেছিল রাশিয়াতে বাঙালি কাউকে নিয়ে যেতে চায়। তার সুবিধার জন্য সেখানকার ব্যবসায় বিশ্বস্ত বাঙালি কাউকে প্রয়োজন, তাদের চেনা জানা আত্মীয়দের মধ্যে হলে ভালো হবে। ব্যাস এতটুকু কথাই তার বাবা মুহূর্তে ডাক্তারের ছেলের কথা বলে উঠেছিলেন। সে জানতো তার বাবা ওই ছেলের কথাই বলবে, বাহিরে পাঠানো পড়াশোনার নিয়ে সে সর্বশেষ ওই ছেলেকে নিয়েই শুনেছিল। দামিয়ান বসা থেকে উঠে পা বাড়ায় গেস্ট হাউসে যাওয়ার জন্যে। তার ঠোঁটে মৃদু উপহাসের হাসি। সেটা কেন? ওই মেয়ের জন্যে? অবশ্যই, কারণ সে খবর নিয়েছে ডক্টর আর তার স্ত্রী
আশ্রমের মেয়েকে কখনোই মানবে না, আর এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার সে সূক্ষ্ম কৌশলে নিবে। সে জানে এখন কি হতে পারে এবং হবে। ডক্টর ইসরাফিল আর কল্পনা হুমায়ুনকে বিদায় জানিয়ে তাদের গাড়িতে উঠে বসেন। অতঃপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ধীর গতিতে গার্ডেন পার হয়ে বিশাল বড় গেট দিয়ে বের হয়। কল্পনা ঠোঁটের কোণে হাসি নিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলেন, চুপ থাকার সময় এবার শেষ হয়েছে আমাদের। ছেলের সাথে সরাসরি কথা বলতে হবে। ইসরাফিল চোখের চশমাটা হাতে দিয়ে ঠিক করে গভীর শ্বাস ফেললেন। ছেলের সাথে সরাসরি কথা বলতে হবে। তোমার কি মনে হয় রাজি হবে? কল্পনা ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। করাতে হবে যেভাবেই হোক, যে কোনো উপায়ে। না হলে ছেলে যা শুরু করেছে শেষমেশ ওই রাস্তার মেয়েকে ঘরে তুলতে হবে। ইসরাফিল স্ত্রীর দিকে তাকান। কল্পনার মুখ থেকে হাসি সরে গেছে। 3 মাস অনেক সহ্য করেছি। ছেলেকে হাতে রাখার জন্য এই ব্যাপার নিয়ে কিছু বলিনি। আশেপাশে মানুষের কানা ঘোষাস আমি কতটা ছোট হয়েছি বলার মতো না। এখন উপরওয়ালা আমার দিকে মুখ তুলে চেয়েছেন। ছেলেকে বাহিরে পাঠানোর স্বপ্ন আমাদের ছিল। খোদা আমাদের ভালোবাসেন বলে সঠিক সময় সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। কোনোভাবে ছেলেকে ওই মেয়ের থেকে দূরে সরাতে পারলে আমি নিশ্চিন্ত হব। ইসরাফিল জিজ্ঞাসা করলেন। কল্পনা হ্যাঁ সূচক মাথা নাড়ান। ভেবে তো অনেক কিছু রেখেছে। সময় মতো তোমার সাহায্য প্রয়োজন হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।